ধরতে যাওয়ার কারণে দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকায় মোহনের জ্বর হয়েছে। বেশ কাবু হয়ে পড়েছে সে সেই জ্বরে। তাই সে আজ নিয়ে 3 দিন হয়ে গেল নদীতে যেতে পারেনি। কিন্তু সে চোখ বন্ধ করলেই তার কানে ভেসে আসে নদীতে জাল ছুঁড়ে পড়ার শব্দ, জলের ছলাৎ ছলাৎ শব্দ। কমলা রান্নাঘরে ঢুকে প্রত্যেকটা পাত্রের ঢাকনা তুলে দেখে। একটার পর একটা পাত্র খুললেও তাতে কিচ্ছু থাকে না। শেষে সে মাথায় হাত দিয়ে বসে পড়ে আর মোহনকে বলে, কি গো, শুনছো? সব জিনিস যে শেষ হয়ে গেছে। মোহন চোখ মেলে তাকায়। সব শেষ? একটুও কিছু নেই? না, নেই। চাল, ডাল, নুন সব শেষ। আর শেষ হবেই না কেন? মাসের তো শেষ দিক, তার উপর এই কদিন বাজার করা হয়নি, শেষ তো হবেই। মোহন ও কমলা দুজনেই চুপ করে যায়। বাইরে কাক ডেকে ওঠে। তারপর কমলা আবার বলে, এখন আমি মেয়েটার মুখে কি দেব? সে খিদেতে ছটফট করছে। তাকে খেলতে বলে কোনো মতে শান্ত করে রেখেছি। হে ঈশ্বর, তুমি কিছু একটা উপায় দাও। এই অভাব যে আর সহ্য হচ্ছে না, তুমি এই অভাব ঘোচাও ঠাকুর। মোহন কাকলির আর্তনাদ শুনে উঠে বসে। তারপর সে বলে, আমি মোড়ল মশাইয়ের কাছে যাব। এই মুহূর্তে কেউ যদি আমাদের অভাব ঘোচাতে পারে তাহলে উনি একমাত্র পারবেন। কমলা আঁতকে ওঠে এবং সে বলে, কি, মোড়ল মশাই? না না না, কোনো দরকার নেই। না খেতে পেয়ে মরবো তবু ওনার দ্বারস্থ হব না। উনি আমাদের জন্য কিচ্ছু সাহায্য করবেন না। ওনার মতো অহংকারী ব্যক্তি এই পৃথিবীতে আর একটাও হয় না। আমি বলছি শোনো, তুমি কিন্তু যাবে না। তুমি গেলে কিন্তু উনি তোমাকে অপমান করবেন। কখনো কখনো নিজেদের স্বার্থের জন্য অপমান সহ্য করতে হয় কমলা। তুমি মেয়েটার মুখের দিকে তাকাও, দেখবে অপমান হওয়ার যন্ত্রণা ভুলে যাবে। আমাদের জন্য না হোক, অন্তত মেয়েটার জন্য আমাকে যেতেই হবে। তাতে যদি আমি অপমানিত হই হব, পেটের দায় অপমান সইব না হয়। মোড়লের বাড়ি গ্রামের মাঝখানে। বড় বাগান পেরিয়ে তার বিশাল বড় অট্টালিকা, বড় দালান, পাকা দেওয়াল, ধান ভরা গোলা, কি নেই তার। সেই বিশাল বড় অট্টালিকার ভেতরে মোহন ঢুকতেই দেখে মোড়ল মশাই চেয়ারে বসে আছেন। তিনি আঙুল থেকে একটা নতুন সোনার আংটি খুলে রুমালে মুছছেন। মোহন মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, প্রণাম কর্তামশাই। কি চাই? আগে কর্তামশাই, একটু ধার চাই। আসলে আমার 3 দিন জ্বর হওয়ায় নদীতে জাল ফেলতে পারিনি। এদিকে মাসেরও শেষ, তাই সংসারে বড় টানাটানি চলছে। ঘরে একদানাও খাবার নেই। আপনি কিছু টাকা ধার দিলে মেয়েটার মুখে কিছু তুলে দিতে পারতাম। মোড়ল আংটিটার ভেতরের দিকে ভালো করে মুছতে থাকেন। আর আংটির বাইরের দিকটা, অর্থাৎ সোজা দিকটা মোহনের দিকে থাকে। মোহন একবার সেই আংটিটার দিকে তাকায়। তারপর সে চোখ সরিয়ে নিয়ে আবার বলে, বিশ্বাস করুন কর্তামশাই, আমি সঠিক সময়ের মধ্যে সুদ সহ ফেরত দিয়ে দেব। আপনি দয়া করে আমায় সাহায্য করুন কিছু টাকা দিয়ে। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মোড়ল কিছুটা বিরক্ত হয়ে বলল, ধার আর তোমায়? কথাটি বলেই মোড়ল হাসতে লাগলো। হাসতে হাসতে সে বলল, তুমি জানো না, আমি তোমাদের মতো চুনোপুঁটিদের ধার দিই না। মূল টাকায় ফেরত দেওয়ার ক্ষমতা নেই, আবার নাকি সুদ সহ ফেরত দেবে। হাস্যকর ব্যাপার। মোহন সাহস করে বলে, ফেরত ফেরত দেব কর্তামশাই। বিশ্বাস করুন, আমি সুস্থ হয়ে গেলেই মাছ ধরতে যাব, আর সেই মাছ বেচেই আপনার আপনার সুদ সহ ঋণ ফেরত দিয়ে দেব। উফ, একবার একটা কথা বললে বুঝতে পারো না নাকি? বলেছি না মানে না। যাও তো এখান থেকে। সকাল সকাল যত আজে বাজে আবদার নিয়ে হাজির হয়েছে, কাজ করতে দাও। মোহনের বুকটা ধক করে ওঠে। তার চোখের সামনে তার মেয়ের ছবিটা ভেসে ওঠে। সে কিছু না বলেই বেরিয়ে আসে। পথে তার প্রতিবেশী এক ভাই দিনুর সাথে দেখা হয়। মোহনকে আনমনা হয়ে হেঁটে যেতে দেখে দিনু তাকে ডেকে বলে, ও মোহন দাদা,
এমন আনমোনা হয়ে কোথায় চললে গো? মোহন দিনুর ডাকে দাঁড়িয়ে পড়ে এবং বলে, এই যে ভাই, একটু মোড়ল মশাইয়ের কাছে গেছিলাম। মোড়ল মশাই? কেন, তুমি হঠাৎ এত সকালবেলা মোড়ল মশাইয়ের কাছে কি করতে গেছিলে? মোহন সমস্ত ঘটনা দিনুকে খুলে বলে। দিনু সেসব শুনে তাকে বলে, বৌদি তো ঠিক কথাই বলেছিল, তুমি শেষমেশ কিনা ওই মোড়লের কাছে গেছিলে। তুমি জানো না উনি কতটা অহংকারী এক মানুষ। মানুষের পেছনে ওনার অমানুষের রূপ রয়েছে। তুমি সমস্ত কিছু জেনেও ওনার কাছে হাত পাততে গেছিলে। কি করব ভাই বল, মেয়েটার মুখের দিকে তাকিয়ে গেছিলাম, কিন্তু পারলাম না রে। হাজারটা অপমান করলেও টাকা ধার দিল না রে। এখন আমি কি করব জানি না। মেয়েটাকে কি খেতে দেব, মেয়েটার সামনে গিয়ে কি করে দাঁড়াবো আমি জানি না। দিনু তার পকেট থেকে একটা থলি বের করে মোহনের হাতে দিয়ে বলে, এই ভাইটি থাকতে তোমার এত চিন্তা কিসের? এই নাও, এই থলিতে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে বাজার করে নিয়ে যাও। তোকে যে কিভাবে আমি ধন্যবাদ জানাই। আহা, আমার ধন্যবাদ জানাতে হবে না। তুমি সুস্থ হয়ে মাছ বিক্রি করে আমায় শোধ করে দিও, তাহলেই হবে। মোহন সেই টাকা দিয়ে বাজার করে ঘরে নিয়ে যায়। কমলা রান্না করে পুতুলের মুখে খাবার জোগায়। পরদিন জ্বর শরীর নিয়েই মোহন নদীতে নামে জাল ছোড়ে। একবার দুবার, তৃতীয়বারে জাল ভাঙে। ভগবান, আজ একটু সহায় হয়েও। সে সেই মাছ নিয়ে হাটে আসে বিক্রি করার জন্য। পরপর কয়েকটা মাছ কাটার পর একটা গোটা কাতলা মাছ কাটার সময় হঠাৎ ছ্যাক শব্দ হয়। তারপরই একটা চকচকে জিনিস পড়ে যায়। সেই মুহূর্তে তার খদ্দের হিসেবে ছিলেন মোড়ল মশাইয়ের সহকারী নিবারণ। যদিও সেই সহকারীও নিজের বাড়ির জন্যই মাছ কিনতে এসেছিলেন। এই মোহন, এইটা কি গো? মোহন বস্তুটা তুলে ধরে দেখে একটা সোনার আংটি, যেটি খাঁটি সোনালী বর্ণে চকচক করছে। আরে দাদা, এটা তো মনে হয় খুব মূল্যবান সোনার আংটি। তোমার তো ভাগ্য খুলে গেল বলতে হবে। এই আংটিটা বিক্রি করলে তোমার আর অভাব থাকবে না যে। হ্যাঁ মোহন, দিনু ঠিক কথাই বলেছে। আমি বলছি কি, তুমি আংটিটা বরঞ্চ আমাকে দাও, আমি ভালো দাম দেব তোমায়। না বাবু, ক্ষমা করবেন আমায়। এটা যার আমি তাকেই দেব। কিন্তু দাদা, এটা কার আংটি তা তুমি জানবে কি করে? ইচ্ছে থাকলেই উপায় হয় দিনু। আমি ঠিকই খুঁজে বার করব এটা কার আংটি। আর যতদিন না খুঁজে পাচ্ছি ততদিন আংটিটা আমি আমার কাছেই রাখবো। আমি বলছি শোনো মোহন, তুমি বোকামো করো না। তুমি আমায় আংটিটা দিয়ে দাও, আমি তার বিনিময়ে সঠিক মূল্য তোমায় দেব। তোমায় চিরদিনের মতো অভাব মিটে যাবে। না বাবু, আমায় ক্ষমা করবেন। সহকারী রেগে চলে যায়। রাতে ঘরে ফিরে মোহন আংটিটা কমলাকে দেখায়। কমলা আংটিটা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা তো গরিবের জিনিস না, নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তির জিনিস হবে, কিন্তু কার? এই কথা বলতে বলতেই হঠাৎ কমলা থমকে যায়। এই দেখো, আংটিটার কারুকার্যে গণেশের হাতের তালুতে নীল দাগ। মোহন তাকায়, তার বুক কেঁপে ওঠে। তার মনে পড়ে সেদিন মোড়ল মশাই আংটিটা মুছছিলেন, ভেতরের দিকটা আর সামনের দিকটা মোহন দেখতে পেয়েছিল। রাত অনেক হয়েছে, মোহন খাটে শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। মাথার কাছে রাখা কাপড়ের পুঁটলিটা বারবার তার চোখে পড়ছে। ওই পুঁটলির ভেতরেই আংটিটা রাখা। কমলা পাশ ফিরে শুয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ সে বলল, কি গো, ঘুমোচ্ছ না? মোড়ল মশাই, ঘুম আসছে না। আংটিটার কথা ভাবছো? ভাবার তো কিছু নেই, আমি যা ভাবার সেদিনই ভেবে নিয়েছি। আমি তোমার ভালো চেয়েই বলছি, আমাকে দিলে তোমার ভালোই হবে। আরেকবার ভেবে দেখো। চুপ করুন আপনি, এক কথা আর বলবেন না। আমি একবার যখন বলেছি আমি বিক্রি করব না, তার মানে করব না। আমি যেভাবেই হোক এই আংটির মালিককে খুঁজে বের করবই।
তাতে যত সময় লাগবে লাগুক। বেশ, যা ভালো বোঝো করো, তবে একটা কথা মনে রেখো, বেশি সৎ হতে যেও না, সৎ লোকই আগে মরে। হ্যাঁ। এই কথা শুনে মোহনের হাত কেঁপে ওঠে। সন্ধ্যায় বাড়ি ফিরে মোহন কমলাকে সব বলে, সহকারীর কথা, তার চোখের লোভ। এবার কি হবে? উনি যদি জোর করে ওটা নিতে চায়? মোহন কিছুক্ষণ চুপ থাকে, হঠাৎ বলে ওঠে, আচ্ছা কমলা, পুতুলের জন্মদিন আর কদিন পর? 4 দিন? কিন্তু কেন? পুতুলের জন্মদিন উপলক্ষে মোড়ল মশাইকে মাছ উপহার দেব। উপহারের ভেতর আংটিটা নিয়ে গেলে ওনার সহকারী কিছু ধরতে বা আন্দাজ করতে পারবে না, ফলে সন্দেহ করবেন না। কমলা বুঝতে পারে মোহনের মাথায় কিছু একটা চলছে, তাই সে আর কিচ্ছু বলে না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। ঠিক 4 দিন ভোরে মোহন নদীতে নামে। বড় মাছ জালে ওঠে। সে একটা মাছ আলাদা করে রাখে। তারপর বাড়িতে সেই মাছ নিয়ে এসে সে ধীরে ধীরে আংটিটা মাছের মুখের ভেতর গুঁজে দেয়। ভগবান, মিথ্যে বা অসৎ কোনো কাজ করছি না, সত্যের পথটাই শুধু একটু ঘুরিয়ে নিচ্ছি। তুমি ক্ষমা করো আমায়, আর সাহস দিও আমায়, আমি যেন সত্যের পথে থেকে জয়ী হয়ে ফিরতে পারি। মোড়ল বাড়ির সামনে দাঁড়িয়ে, সহকারীর সঙ্গে দেখা। কোথায় যাচ্ছ মোহন? এই কর্তামশাইকে এই মাছ উপহার দিতে এসেছি। আজ আমার মেয়ের জন্মদিন, তাই সেই উপলক্ষেই। সহকারী মাছ দেখে কিছুটা অসন্তুষ্ট হয়েই বলেন, ও, এই ব্যাপার, আমি ভাবলাম কি নাকি। যাই হোক, যাও ভেতরে যাও। মোহনের বুক ধুকপুক করে। মোহন মোড়লের কাছে গিয়ে তাকে জানায় যে সে পুতুলের জন্মদিন উপলক্ষে তার জন্য উপহার স্বরূপ মাছ এনেছে। মোড়ল খুব খুশি হয়। তিনি সঙ্গে সঙ্গে সেই মাছ কাটার আদেশ দেন তার দাসীকে। মোড়লের ঘরে মাছ কাটা হচ্ছে, সেখানে সরকারি উপস্থিত ছিলেন। দাসী পরপর 2টো মাছ কাটল। 3 নম্বর মাছ কাটতে গিয়ে হঠাৎ টং করে একটা আওয়াজ করে একটা চকচকে জিনিস মেঝেতে পড়ে। এক মুহূর্তে ঘর নিস্তব্ধ। মোড়ল ধীরে ধীরে নিচু হয়ে তুলে নেন আংটিটা। চোখ কুঁচকে দেখেন, এটা এটা তো মনে হচ্ছে আমার। সহকারীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। মোহন 2 হাত জোর করে বলে, কর্তামশাই, মনে হচ্ছে নয়, এটা আপনারই আংটি। আমি নদী থেকে তোলা কাতলা মাছের পেট থেকে এটা পেয়েছি। মোড়ল আংটিটার নকশা করা গণেশের হাতের তালুর দিকে দেখেন, নীল দাগ। নিশ্চিত হন এটি তারই সেই হারিয়ে যাওয়া আংটি। তিনি চোখ বন্ধ করে বলেন, এই আংটিটা আমি নিজেই বানিয়েছিলাম। এক সপ্তাহ হয়নি। যেদিন তুমি টাকা ধার চাইতে এসেছিলে, সেদিনই আমি প্রথম আংটিটা হাতে পড়েছিলাম। আর তারপর সেই দুপুরেই নদীতে স্নান করতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম। এই আংটিটার কথা তোমার গিন্নিমা ছাড়া আর কেউই জানে না। কিন্তু তুমি এটা কবে পেয়েছো? 3 দিন আগে কর্তামশাই, মাছ কাটতে গিয়ে। এরপর মোহন একটু চুপ করে থাকে, তারপর সব সত্যিটা বলে ফেলে। তাহলে সোজা আমার কাছে আসুনি কেন? এই প্রশ্নে মোহনের বুকটা কেঁপে ওঠে। সে চোখ নামিয়ে বলে, ভয় পেয়েছিলাম কর্তামশাই। ভয়? আপনার নয়, আপনার লোকের। এই কথা শুনে সহকারী নড়ে ওঠে। তারপর বলে, কর্তামশাই, বিশ্বাস করুন। চুপ, একদম চুপ। তোমার কাছ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। ঘর আবার নিস্তব্ধ। মোড়ল চেয়ারে বসে পড়েন, আংটিটা মুঠোয় ধরে আছেন। অনেকক্ষণ কিছু বলেন না। তারপর ধীরে ধীরে বলেন, সেদিন তুমি এসেছিলে ধার চাইতে, আর আমি তোমাকে অপমান করেছিলাম, আর তার ফল আমায় ভোগ করতে হয়েছে। মোড়ল হঠাৎ উঠে দাঁড়ান। তারপর বলেন, এই আংটি যদি তুমি বিক্রি করতে, কেউ জানতেও পারতো না। হ্যাঁ, জানতাম আমি। জানার পরেও তুমি বিক্রি করনি কেন? এই একটা বাক্য যেন ঘরের ভেতর আঘাত করে। মোড়ল মোহনের দিকে এগিয়ে যান।
তুমি জানো এই আংটিটার দাম কত? জানি না কর্তামশাই, আর জানতেও চাই না। আমি শুধু একটা কথাই জানি, অন্যের জিনিস জোর করে নিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না। এটা যদি আপনার নাও হতো, তাহলেও আমি একইভাবে চেষ্টা চালিয়ে যেতাম এই আংটির মালিককে খুঁজে বার করার। কিন্তু ভগবান আমার চাওয়াটাকে পূর্ণতা দিয়েছেন বলেই হয়তো উনি এত সহজেই একটা চিহ্ন আমার চোখের সামনে দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন এই আংটির আসল মালিক আপনি। তাই আমি আপনার কাছে এসেছি আপনার জিনিস আপনাকে ফেরত দিতে। তবে সরাসরি আনতে পারিনি, তাই মাছের মুখের ভেতর করে নিয়ে এসেছি। আপনি তার জন্য আমায় ক্ষমা করবেন। মোড়ল দীর্ঘশ্বাস ফেলেন। তার চোখে প্রথমবারের মতো দেখা গেল লজ্জার ছাপ। এক মুহূর্তে তার মিথ্যে অহংকার মাটির সাথে মিশে গেল। তিনি বুঝতে পারলেন ক্ষমতাই একমাত্র অস্ত্র নয়, সততা বুদ্ধিও অনেক সময় টাকার চেয়ে মূল্যবান হয়। তিনি হঠাৎ সহকারীর দিকে ঘুরে দাঁড়ান। তুমি জেনেও আংটিটা নিতে চেয়েছিলে? সহকারী কাঁপতে কাঁপতে বলে, কর্তামশাই, আমি আজ থেকে তুমি আমার কাজ ছাড়ো। এমন বেইমানি, লোভী, অসৎ কর্মচারীর আর কোনো দরকার নেই। ছি ছি, আমার ভাবতেও ঘেন্না করছে। যাকে আমি এতদিন নুন খাইয়েছিলাম সেই কিনা আমার পিঠে ছুরি মারার জন্য তৎপর হয়ে উঠেছিল। আর তোমায় দোষ দিয়েই বা কি করব? দোষ তো আমার ভাগ্যের। আমি যেমন কর্ম করেছি তেমন ফল পেয়েছি। সহকারী মাথা নিচু করে বেরিয়ে যায়। মোড়ল আবার মোহনের দিকে তাকান। তোমার নাম কি? আগে কর্তামশাই, আমার নাম মোহন। আজ থেকে আমি এই নামটা মনে রাখব। এই শম্ভু, এই জেলে মোহনকে একটা নৌকা, নতুন জাল আর গ্রামের পশ্চিম দিকে যে খালি জমিটা আছে ওটা দিয়ে দাও। মোহন অবাক হয়ে তাকিয়ে থাকে। কর্তামশাই, এত কিছু কেন? মোড়ল হালকা হাসেন, তারপর বলেন, মোহন, তুমি জানো এই গ্রামে অনেক লোক আছে যারা আমার নাম শুনে কাঁপে, কিন্তু আজ আমি নিজেই কাঁপছি। মোহন অবাক হয়ে তাকায়। কেন কর্তামশাই? কারণ আমি আজ বুঝলাম ক্ষমতা থাকলেই বড় মানুষ হওয়া যায় না। সেদিন তুমি আমার দরজায় দাঁড়িয়েছিলে আর আমি আংটি পরিষ্কার করছিলাম, আর তোমার দিকেও তাকাইনি। আজ মনে হচ্ছে সেদিন আংটিটা নয়, আমি আমার বিবেকটাকেই মুছছিলাম। মোহনের চোখে জল আসে। সে নিচু গলায় বলে, কর্তামশাই, আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু নিজের চোখে ছোট হয়ে বাঁচতে পারি না। আজ তুমি আমায় বড় করে দিলে মোহন। তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ যে সব কিছু টাকা দিয়ে কেনা যায় না, আর অহংকার মানুষের পতনের মূল কারণ। আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। তাই আমি নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য তোমায় এই সামান্য উপহারটুকু দিলাম। তুমি এই উপহার গ্রহণ করলে আমি সত্যিই খুব খুশি হব। মোহন প্রণাম জানিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে যায়। মোহনকে দেখতে পেয়ে কমলা দৌড়ে এসে জিজ্ঞাসা করে, কি গো, কি হলো? মোহন সব বলে। পুতুলও সব শুনে লাফিয়ে ওঠে আনন্দে। বাবা, আমাদের নতুন ঘর হবে? মোহন মেয়েকে কোলে তুলে বলে। হ্যাঁ, হবে মা। কমলার চোখে জল। সে বলে, তুমি তো সৎ ছিলে, তাই জন্যই তো আমরা সব পেলাম। না কমলা, শুধু সব পেয়েছি বলে নয়, বরং বলো সৎ ছিলাম বলেই আজ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। আসলে কি বলতো, সৎ পথে থাকলে জীবনের কোনো দরজা বন্ধ হয় না, শুধু সময় লাগে। আর সেই সময়টুকু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। আসলে সেটার মাধ্যমেই যে আমাদের সততার পরীক্ষা নেন
স্বয়ং ঈশ্বর। ঠিক বলেছ গো, সততাই হলো সেরা নীতি। আমরা যদি আমাদের সম্মান হারিয়ে ফেলি তাহলে তো আমরা নিজেকেই হারিয়ে ফেলবো। আর যখন নিজেদের সম্মানের কোনো স্থায়িত্ব থাকে না, তখন মানুষ হিসেবে বেঁচে থাকাটাই বৃথা হয়ে যায়। রাতে পুতুলকে ঘুম পাড়াতে পাড়াতে কমলা বলে, জানো তো, আজ আমার ভয়টা কেটে গেছে। ভয়? কিসের ভয়? হ্যাঁ, ভয়। এতদিন মনে হতো যে সৎ থাকলে বুঝি ভাগ্যে শুধু কষ্টই জোটে, কিন্তু আজ বুঝলাম সৎ পথে থাকলে কোনো কাজ করতে গেলে বাধা আসে ঠিকই, কিন্তু সেই বাধা অতিক্রম করতে সময় লাগে, কিন্তু অপেক্ষার শেষে ফল ঠিকই আসে। মোহন হাসে। পুতুল ঘুমের ঘোরে বলে, আচ্ছা বাবা, আমাদের নৌকার কি রং হবে? লাল হবে মা, ঠিক রক্ত জবার মতো। তাই? তবে নৌকাটার নাম রক্তজবা দিলে কেমন হয়? বেশ ভালোই হয়। পরের দিন দেখা যায় নদীর ধারে নতুন নৌকায় নোঙর পড়েছে। সূর্য অস্ত যাচ্ছে, জালে মাছ ঝিলমিল করছে। মোহন নৌকার সামনে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে বলে, জল যেমন সব ভাসিয়ে নেয়, সততা তেমনই মানুষকে ভাসিয়ে তোলে। তাই হয়তো সবাই বড় হতে পারে না, কিন্তু সৎ হলে ছোট থাকতে হয় না। জালে ওঠা সেই মাছ বিক্রি করে মোহন তার ভাই দিনুর সেই ধার দেওয়া টাকা শোধ করে দেয়। দিনু বলে, এবার থেকে আমায় তোমার ব্যবসায় সহকারী হিসেবে আমায় রাখবে মোহনদা? বেশ, তাই হবে। কয়েকদিন পর গ্রামের পশ্চিম প্রান্তে নতুন পাকা বাড়ির কাজ শুরু হয়। মোড়ল নিজে এসে দাঁড়িয়ে দেখে যান। লোকজন অবাক হয়ে দেখে মোড়ল আর জেলে একসঙ্গে কথা বলছে। শোনো মোহন, মনে রেখো, আজ তুমি যা পেয়েছো তা তোমার ভাগ্য না, তা তোমার মূল্যবান সৎ চরিত্রের ফল। আর এই ফল কিন্তু দিনে দিনে মিষ্টি হয়, যদি তুমি তার সঠিকভাবে লালন পালন করতে পারো তো। মোহন হাত জোর করে বলে, আজ্ঞে কর্তামশাই, এই কথাটা আমি সারা জীবন মনে রাখবো।